আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাণপ্রিয় কাফেলা, ইসলামী শ্রমনীতির সংগ্রামের অপ্রতিরোধ্য কাফেলা, ট্রেড ইউনিয়ন আইন অনুযায়ী বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক আন্দোলন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই সম্মেলনে গঠিত নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, আজকের এই সম্মেলন মঞ্চে উপস্থিত সম্মেলনের বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় গণপরিষদ সদস্য, সিলেট মহানগরী জামাতের সংগ্রামী আমির এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই সিলেট অঞ্চলের সাবেক অঞ্চল পরিচালক জননেতা ফখরুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি জনাব লস্কর মোহাম্মদ তসলিম, আজকের এই সম্মেলনের অন্যতম বিশেষ অতিথি ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা অ্যাডভোকেট আতিকুর রহমান সহ ফেডারেশনের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ সমমনা বন্ধু সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সিলেট মহানগরীর বিভিন্ন ট্রেড, বিভিন্ন পেশা, শিল্প এবং কলকারখানা থেকে উপস্থিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে আমার প্রিয় ডেলিগেট ভাইরা, আপনাদের নিশ্চয়ই অন্তর এবং হৃদয়ের সমস্ত প্রশান্তি এবং তৃপ্তি দিয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে ইচ্ছে হওয়ার কথা যে দীর্ঘ 17-18 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর, স্বৈর শাসক, কর্তৃত্ববাদী শাসক, অত্যাচারী শাসকের পতনের পর গত 5ই আগস্ট মহান আল্লাহ তাআলা জাতির উপরে যে রহমত এবং করুণা নাজিল করেছেন, আমাদের বুকের উপর থেকে স্বৈর শাসনের যে জগদ্দল পাথর অপসারণ করেছেন, আমরা যে আজকে মুক্ত স্বাধীনভাবে আজকে মুক্ত নতুন স্বাধীন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পাচ্ছি, সেই রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করতে সবাই ইচ্ছে করছে, কি বলেন ঠিক কিনা? সকলকে আমরা আসুন আর একবার সকলকে নিয়ে আল্লাহর দরবারে সেই প্রশান্তির কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মেলনে আপনারা যারা এসেছেন, দীর্ঘদিন পর এই ফ্যাসিবাদী অত্যাচারী শাসনের কালো যুগে এরকম প্রকাশ্য ময়দানে, সিলেটের রেজিস্ট্রি ময়দানে এত বড় শ্রমিক সম্মেলনের সুযোগ আমরা পাইনি, কি বলেন ঠিক কিনা? তো আল্লাহর কাছে এই কারণে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ, এই জাতির প্রতি তুমি যে করুণা করেছো, দয়া করেছো, ক্ষমা করেছো, আমাদের কোনো ভুলের কারণে নতুন করে জাতির সামনে আর কোনো দুর্যোগ, কোনো পরীক্ষা দিও না। এই নিয়ামতকে তুমি অব্যাহত থাকার তৌফিক দান করো। আমরা যেন নতুন বাংলাদেশে রাজনৈতিক এই পরিবর্তনের নতুন অভিযাত্রায় একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র গঠনের যে সংগ্রাম, ইসলামী শ্রমনীতির সংগ্রামকে আমরা যেন বিজয়ী করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। আমি আজকের এই সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী 2 বছরের জন্য যে নতুন কমিটি নির্বাচিত হয়েছে, অ্যাডভোকেট জামিল আহমদ রাজুর নেতৃত্বে গঠিত এই কমিটির নেতৃত্বে সিলেট মহানগরীর সকল ট্রেড, সকল শিল্প, সকল পেশার মধ্যে এই শ্রমিক আন্দোলন প্রতিটি পেশার মধ্যে যেন সংগঠিত হতে পারে, সম্প্রসারিত হতে পারে, শ্রমিক ময়দানে দক্ষ, যোগ্য নেতৃত্ব এবং জেনারেলিস্ট তৈরি হতে পারে। আল্লাহ তাআলা এই নতুন কমিটিকে সে তৌফিক দান করুন, আমি দোয়া করছি আল্লাহর কাছে। আপনার প্রিয় ভাইরা,
যারা এসছেন এই সম্মেলনকে সফল করেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমি যখন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোন সম্মেলনে, কোন সমাবেশে আমি উপস্থিত হই, আমি আগেও বলেছি, প্রায় বলে থাকি, আমাকে নিজেকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের একজন কর্মীর মতোই আমার মনে হয় যে আমিও শ্রমিক কল্যাণ একজন কর্মী আছি। দীর্ঘদিন শ্রমিক আন্দোলনের সাথে থাকার কারণে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে আমার একটা অন্তরের মহব্বত তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ আজকের এই সম্মেলনে আমি আসতে পেরে আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে শুকরিয়া আদায় করছি। কয়েকটি কথা বলবো, কারণ জুমার দিন 12টার মধ্যে আমাকে চলে যেতে হবে এয়ারপোর্টে, আমার ঢাকাতে আবার বিকালে প্রোগ্রাম আছে। 15 মিনিটের মধ্যে আমি কয়েকটি কথা সংক্ষেপে আপনাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা তৌফিক দিলে পেশ করতে চাই। এরপরে সভাপতির বক্তব্য শুনবেন এবং পরবর্তী ঘোষণা শুনে আপনারা ইনশাআল্লাহ বিদায় নেবেন। আমার পয়লা কথা হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশ বিনির্মাণের পেছনে কিন্তু ছাত্র জনতা, শ্রমিক, শিশু, নারী, মহিলা, সর্বস্তরের জনগণ কিন্তু জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। কি বলেন ঠিক কিনা? বলে এই বিজয়, এই নতুন বাংলাদেশ নির্মাণে শ্রমিকরাও কিন্তু একটু গর্বিত অংশীদার। আমরা এই সংগ্রামের মধ্যে ছিলাম। সেই কারণে প্রায় 2000 ছাত্র জনতা, শ্রমিকের যে রক্ত গেল, কত মায়ের কোল খালি হলো, কত স্ত্রী বিধবা হলো, কত শিশুরা পিতা পিতা বলে আহাজারি করেছে, চিৎকার করেছে, আমরা তাদেরকে সান্ত্বনা দিতে পারিনি। প্রায় 30,000 ছাত্র জনতা আহত হয়ে এখনো বিভিন্ন হাসপাতালে, বাড়ি ঘরে অসুস্থ অবস্থায়, কারো চোখ নেই, হাত নেই, পা নেই, মাথার মগজ বেরিয়ে গেছে, চোখ বেরিয়ে গেছে, বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে হবে। এই অসুস্থ, আহত, ক্ষতবিক্ষত, রক্তাক্ত স্মৃতি নিয়ে যারা আজও বেঁচে আছে, আপনারাই বলুন, সেই জনপদের 18 কোটি মানুষ হিসেবে নতুন বাংলাদেশ নির্মাণে যারা রক্ত দিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করলো, পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলনে যারা বিদায় দিল, গণভবন থেকে সে আর তার বোন হেলিকপ্টারে ভারতে পালিয়ে যেতে বাধ্য হলো, তাদের রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে। এই ত্যাগ, এই রক্তের ঋণের দায় আমাদের ঘাড়ে আছে, আমাদের শোধ করতে হবে না? শোধ করতে হবে। চিন্তা করতে পারেন, এই পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা কত বড় নির্দয়, কত বড় নিষ্ঠুর, কত অমানবিক। হাজার হাজার লোক খুন করেছে, গুলি করেছে। এর আগের 15 বছরের সকল রাজনৈতিক দলের আন্দোলন দমন করার জন্য, নিপীড়ন করার জন্য গুলি, মামলা, হামলা, অত্যাচার, নির্যাতন, কারাগারে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়েছে, কারাগারে তিলে তিলে আমাদের ভাইয়েরা নিহত হয়েছে, হাজার হাজার মামলা দিয়েছে, রিমান্ডে নিয়েছে, নিষ্ঠুর নির্যাতন করেছে। কল কারখানা, চাকরি বাকরি, পেশা, ছাত্রদের লেখাপড়া, গোটা রাজনৈতিক অর্থনৈতিক জীবন বাংলাদেশকে এই হাসিনা তছনছ করে দিয়েছে। সেই ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি। যারা চলে গেছে তারা আজকে নতুন বাংলাদেশের বিজয়ের স্বাদ তারা দেখতে পায়নি। আহতদের চোখের পানি শুকায়নি, রক্তের ছোপ ছোপ দাগ এখনো বাংলার পথে, প্রান্তরে, শহরে, নগরে আমরা দেখতে পাচ্ছি। ফলে আমরা বিশ্বাসঘাতক নই। আমাদের এই ত্যাগ এবং কোরবানির বিনিময়ে নতুন বাংলাদেশ আমাদেরকে যে কোনো মূল্যে করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই সরকারের দায়িত্ব এসেছে। ছাত্র জনতার গণ আকাঙ্ক্ষার ভিত্তিতেই ডক্টর ইউনূসকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি নিজে ইচ্ছা করে ক্ষমতায় আসেননি। কি বলেন ঠিক কিনা? সবাই আপনারা জানেন। উনি যখন এই দেশ পরিচালনার জন্য শুরু করলেন দায়িত্ব পালন, শুরু থেকেই তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র এবং দেশের বিরুদ্ধে অনেক নৈরাজ্য শুরু হলো। দেখেছেন তো আপনারা, পাল্টা কু, জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, প্রশাসনে অস্থিরতা তৈরি করা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এই বাংলাদেশের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বরাবর চক্রান্ত ওই দিল্লি থেকে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করেছে। প্রিয় শ্রমিক জনতা, একের পর এক একটা দূর হয় আর একটা ষড়যন্ত্র শুরু করে। 15 বছরে তারা
কোনো কথা বলেনি। বাইরে থেকে উস্কানি দেওয়া হচ্ছে, এটি বিদেশি শক্তি তাদের মিডিয়া, তাদের পত্রপত্রিকায় অপপ্রচার করছে। ভারতের কিছু সংবাদপত্র, কিছু গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার, অপপ্রচার দিয়ে উস্কে দিয়ে বুঝাতে চায় দুনিয়াকে যে এই বাংলাদেশে কোন ভালো নেই, আওয়ামী লীগ না আসলে বাংলাদেশে কোনো শান্তি হবে না। আমরা তীব্র নিন্দা জানাই। ভারতের কিছু পত্র পত্রিকায় যে সমস্ত খবর প্রকাশিত হয়েছে, যা এই দেশে ঘটে নাই, সাজানো বানানো ভিডিও ক্লিপ, অডিও দিয়ে সেই খবর প্রচার করে বলা হচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত, হিন্দুদের উপরে নির্যাতন চলছে। ইন্ডিয়া একটা ডিসইনফরমেশনের ক্যাম্পেইন সেন্টারে পরিণত হয়েছে। আমরা আজকের এই শ্রমিক কল্যাণের সম্মেলন থেকে তার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত তথ্য বিভাগ, মিডিয়া বিভাগ, তার প্রেস সেক্রেটারি সমস্ত উইংকে কাজে লাগিয়ে এই অপপ্রচার, মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে আমরা দাবি জানাচ্ছি। তবে আমরা দৃঢ়ভাবে এখনো বিশ্বাস করি বাংলাদেশে একটি অবাধ এবং জাতীয় নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সুনির্দিষ্টভাবে কোনো ঘোষণা না দিলেও সাধারণভাবে একটা দিনক্ষণের তারিখের একটা ধারণা জাতির সামনে পেশ করেছেন। অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে না হলে হয়তো তিনি আরো আগে প্রয়োজনীয় কিছু সংস্কার শেষ করার মধ্য দিয়ে এই রোডম্যাপ তিনি ঘোষণা করতে পারেন। বিলম্বে হলেও একটি জাতীয় নির্বাচনের পথে সরকারের এই অভিযাত্রাকে আমরা ইতিবাচক ভাবে দেখি, আমরা স্বাগত জানাই। তবে সরকারের সামনে যেসব চ্যালেঞ্জ, তা সরকারকে দক্ষতার সাথে মোকাবেলা করতে হবে। আমরা এটা মনে করি না সংস্কারের, রাষ্ট্র সংস্কারের, নতুন বাংলাদেশের জন্য যত প্রস্তাব রাজনৈতিক দলগুলো আমরা দিচ্ছি, এই সমস্ত সংস্কার প্রস্তাব একটি অন্তর্বর্তীকালীন অরাজনৈতিক সরকারের পক্ষে সংস্কার সম্পন্ন করা সম্ভব নয়। রাষ্ট্রের সমস্ত অর্গান পলিটিসাইজ হয়েছে, করাপ্ট হয়ে গেছে। সর্ব অঙ্গে ঘা, মলম লাগাবো কোথা? রাষ্ট্রের সমস্ত অঙ্গ ক্ষত এবং ঘা হয়ে গেছে। বলে এই রাষ্ট্রের সংস্কার করতে গেলে লম্বা সময় লাগবে, সেটা একটা অন্তর্বর্তীকালীন অনির্বাচিত সরকারের পক্ষে সম্ভব নয়। আমরা মনে করি একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু ন্যূনতম সংস্কার প্রয়োজন, সব দরকার নাই। আপনি ইলেকশন কমিশনের সংস্কার করেন, কনস্টিটিউশনের কিছু রিফর্ম করেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, ব্যুরোক্রেসি, আইনের কিছু কিছু সংস্কার যেগুলো নির্বাচনকে প্রভাবিত করতে পারে, সেই সংস্কারগুলো করার মধ্য দিয়ে অবিলম্বে একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক একটা ক্রেডিবল, ফ্রি, ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য আপনি সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করুন। বাংলাদেশের জনগণ আপনার পাশে থাকবে। বাইরের কোন রক্তচক্ষু, কোন ষড়যন্ত্র এ জাতি মেনে নেবে না। এই জাতি আবু সাইদ মুক্তদের গুলির সামনে বুক পেতে দেওয়া দুঃসাহসের অপ্রতিরোধ্য শক্তি, প্রেরণার উৎস। আমরা কখনো বাইরের শক্তি, রক্তচক্ষু, ষড়যন্ত্রকে আমরা প্রশ্রয় দেব না। আমরা আগেও বলেছি, প্রধান উপদেষ্টা আপনি আরো শক্ত থাকুন, দৃঢ় হন। বাংলাদেশের জনগণ আপনার সঙ্গে আছে। পতিত ফ্যাসিবাদকে বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। যেদিন শেখ হাসিনা বিদায় নিয়েছে, সেই 5ই আগস্টেও মানুষ খুন করে, মৃত লাশ আগুন দিয়ে পুড়িয়েছে, ছাই করে দিয়েছে। দেশের মানুষকে হেলিকপ্টার চালিয়ে মানুষ হত্যা করতে পারে, লগি বৈঠা দিয়ে দিনের বেলায় সাপের মতো মানুষ পিটিয়ে হত্যা করে, মৃতদেহের উপরে লাফিয়ে নাচানাচি করতে পারে। এত বড় নিষ্ঠুর ফ্যাসিবাদকে বাংলার মানুষ আর কোনোদিন মেনে নেবে না। ফলে আপনি নির্ভয়ে এই দেশ পরিচালনার জন্য সামনের দিকে এগিয়ে যান। প্রিয় শ্রমিক জনতা, এই রক্তের দায় শোধ করতে গেলে নতুন বাংলাদেশ নির্মাণের শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাত্র শ্রমিক জনতাকে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের সংগ্রামকে সফল করার জন্য জান মাল দিয়ে চেষ্টা করার মধ্য দিয়েই শুধু আমরা এই রক্তের দায় শোধ করতে পারি। কি বলেন? কোন চক্রান্তের কারণে যদি এই আন্দোলন ব্যর্থ হয়ে যায়, এই অন্তর্বর্তীকালীন সরকারকে যদি কেউ ব্যর্থ করাতে পারে, বিপর্যয়ের মধ্যে ফেলতে পারে, ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চক্রান্ত যদি কোনো কারণে সফল হয়ে যায়, এই জাতির সামনে মহা দুর্যোগ নেমে আসবে। সেই দুর্যোগ থেকে রক্ষা পাওয়া বড় কঠিন হবে। তাই আমি সকল রাজনৈতিক দল, দেশপ্রেমিক মানুষ,
ছাত্র জনতা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাই, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে একটি সুনির্দিষ্ট সময় নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার কাজ সাধনের পর নির্বাচনের কাজে আপনারা সাহায্য করুন। আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা কিভাবে নতুন রাষ্ট্র নির্মাণে সাহায্য করব? আমরা সকল ট্রেড ইউনিয়ন, সকল পেশা, সকল কল কারখানা, সকল শিল্পের মধ্যে ইউনিট সংগঠনকে মজবুত করার মধ্য দিয়ে আমরা একটি নতুন রাষ্ট্র নির্মাণে, কল্যাণ রাষ্ট্র নির্মাণের দক্ষ জনশক্তি তৈরির মধ্য দিয়ে শিল্প কারখানা ট্রেনে যারা কাজ করছে তাদের ন্যায্য মজুরি, তাদের অধিকার, তাদের পাওনা, এর জন্য যে সুন্দর শ্রমনীতির প্রয়োজন হবে, সেই শ্রমনীতি আলাদা করে বাস্তবায়ন করা যাবে না যদি একটি কল্যাণ রাষ্ট্র গঠনের সংগ্রাম সফল না করা যায়। এই জন্য একটি কল্যাণ রাষ্ট্র গঠনের সংগ্রাম আর ইসলামী শ্রমনীতির সংগ্রাম এক এবং অভিন্ন সংগ্রাম। এই সংগ্রাম আমাদেরকে সিলেটে গড়ে তুলতে হবে। আমার প্রিয় ভাইরা, এই শ্রমিক ময়দান এবং ট্রেড ইউনিয়নকে উপমহাদেশে এবং সারা দুনিয়ায় যখন কমিউনিস্ট আন্দোলন হলো, অষ্টাদশ শতাব্দীর শিল্প বিপ্লব হলো, 1917 সালে রুশ বিপ্লব হলো, তারপর পর চীনে সমাজতান্ত্রিক বিপ্লব হলো, এই অঞ্চলের কমিউনিস্টরা দুনিয়ার দেশে দেশে শ্রমিকদেরকে সমাজতন্ত্র কায়েম করার জন্য তারা শ্রমিকদের উপরে ভর করত। তারা শ্রমিকদের দাবি আদায়ের কথা বলে, ট্রেড ইউনিয়নের কথা বলে, নেতৃত্ব দিয়ে বিভিন্ন জায়গায় শিল্পে তারা লিডার হলো এবং তাদেরকে সমাজতন্ত্রের সবক দিতে লাগলো। কার্ল মার্কস, স্টালিন, লেনিন, মাও সেতুং যারা সমাজতন্ত্র, মানবভিত্তিক মতবাদ, নাস্তিকতাবাদ, যে সমাজতন্ত্র নাস্তিকতাবাদ থেকে উৎসারিত হয়েছে, ওই সমাজতন্ত্রের ট্যাবলেট আমাদের শ্রমিকদের মধ্যে খাওয়ানোর চেষ্টা করা হলো। 60-এর দশকে তদানীন্তন পূর্ব পাকিস্তানে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররাও সেই সমাজতন্ত্রের ট্যাবলেট খাইল। শ্রমিকদেরকে কলকারখানায় দাবি আদায়ের ট্রেড ইউনিয়নের কথা বলে সেখানেও এই সমাজতন্ত্রের লক্ষ্যে ট্রেড ইউনিয়নের তারাই বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ থেকে পরিকল্পিতভাবে নেতৃত্ব নিয়োগ দিয়ে শ্রমিকদেরকে নিয়ে শ্রমিক আন্দোলনে সমাজতন্ত্র, মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করলো। তারা বলল ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম, ট্রেড ইউনিয়ন হচ্ছে কমিউনিজম শেখাবার স্কুল। এই সময়ে 60-এর দশকে বাংলাদেশের তদানীন্তন পূর্ব পাকিস্তানের জামাত ইসলামীর নেতৃবৃন্দ দেখলো যে 90% মুসলিম অধ্যুষিত বাংলাদেশে ছাত্ররাও বামপন্থী রাজনীতি করে কমিউনিস্ট হয়ে যাচ্ছে, নাস্তিকতাবাদ শিখছে। এখন কল কারখানাও দেখি লাল পতাকা তুলে ধরো, সমাজতন্ত্র কায়েম করো, দুনিয়ার মজদুর এক হও, মালিক শ্রমিক দ্বন্দ্ব বাদিয়ে তারা শ্রেণী সংগ্রাম, হ্যাভ এবং হ্যাভ নটস, সেই সমাজতন্ত্রের থিওরি প্রকাশ করতে লাগলো। তখন জামাত ইসলামী সিদ্ধান্ত নিল যে ছাত্র অঙ্গনে যেমন আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য ছাত্রদের মধ্যে ইসলামী সংগঠন গড়ে তুলেছি, শ্রমিকদের মধ্যে আমাদের সংগঠন করতে হবে। শ্রমিকদের সংগঠন করার জন্য তদানীন্তন পূর্ব পাকিস্তানে 1966 সাল থেকে 68 এই তদানীন্তন জামাত ইসলামীর নায়েবে আমির ছিলেন মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, জামাত ইসলামের একসময় ভারপ্রাপ্ত আমির ছিলেন মাস্টার শফিকুল্লাহ, লক্ষ্মীপুরের এমপি ছিলেন শিল্পী তারেক মনোহরের পিতা ব্যারিস্টার কুরবান আলী, ব্যারিস্টার আক্তার উদ্দিন, প্রফেসর ডক্টর গোলাম সরোয়ারদের মতো সমাজের সবচেয়ে বুদ্ধিজীবী, জ্ঞানী, ব্যারিস্টার, আইনজীবী, ডক্টর, তারা 66 থেকে 68 3 বছর কল কারখানা, ঢাকা, টঙ্গী, টেমরা, নারায়ণগঞ্জ শিল্প অঙ্গনগুলোতে শ্রমিকদের মধ্যে তারা বিচরণ শুরু করলো। শ্রমিকদের সমস্যা, দাবি আদায়, ট্রেড ইউনিয়ন, আইন পাশে থেকে শ্রমিকদের কাছে আপন করে তুললো। জামাত সিদ্ধান্ত নিল, দেখা গেল ব্যারিস্টার কুরবান আলী একজন ব্যারিস্টার, আক্তার উদ্দিন একজন ব্যারিস্টারই পড়ে জামাতের সিদ্ধান্তে নিজের পেশাকে কোরবানি করে সমাজতন্ত্রের হাত থেকে শ্রমিককে বাঁচানোর জন্য শ্রমিকদের পাশে মিশলো, বিনা পয়সায় শ্রমিকদের শ্রম আইনের মামলা করতে লাগলো। শ্রমিকরা দেখলো যে এরাই তো ভালো নেতা। তখন জামাত সিদ্ধান্ত নিয়ে 1968 সালে শ্রমিক কল্যাণ ফেডারেশন নামে 23 মে এই সংগঠন প্রতিষ্ঠা করেন। আলহামদুলিল্লাহ। কত সালে? 1968 সালের 23 মে শ্রমিক কল্যাণ ফেডারেশন রেজিস্ট্রেশন নাম্বার ছিল 3। এরপরে অনেক ধারাবাহিকতায় বাংলাদেশ হলো, শ্রমিক কল্যাণের কাজ আগালো, নতুন করে আবার আমরা রেজিস্ট্রেশন নিয়েছি। আমাদের এখন রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 8 নম্বর রেজিস্ট্রেশনে আমরা এখন আছি। এখন এই বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশন, ওরা যেমন নাস্তিকতাবাদ প্রচার করেছিল যে সমাজতন্ত্রের মূল প্রাণ শক্তি হচ্ছে আল্লাহ নাই, নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করা যাবে না,
লেনিনের দর্শন ছিল, কার্ল মার্ক্সের দর্শন ছিল যে মার্কসিজম ক্যানট বি কনসিভড উইদাউট অ্যাথিজম। মার্ক্সবাদ অস্তিত্বই লাভ করতে পারে না নাস্তিকতাবাদ ছাড়া। অ্যাথিজম মানে নাস্তিকতাবাদ, আল্লাহকে অস্বীকার। তাহলে যে মতবাদের অস্তিত্বই নাস্তিক না হলে হয় না, বাংলাদেশের শ্রমিকদের মধ্যে সেই রাজনীতি ঢুকানোর চেষ্টা করা হয়েছিল। ওরা বলল লং লিভ অ্যাথিজম, ডাউন উইথ রিলিজিয়ন, ধর্ম ধ্বংস হোক, নাস্তিকতাবাদ দীর্ঘজীবী হোক। লেনিনের লিখিত রিলিজিয়ান বই 19 নম্বর পৃষ্ঠায় তারা এই সব কথা বলেছে। মুসলিম অধ্যুষিত বাংলাদেশের শ্রমিকরা সেই সমাজতন্ত্রের ট্যাবলেট খায় নাই। 68 সালের পর থেকে কল কারখানায় নারায়ে তাকবীরের আওয়াজ দিয়ে ইসলামী শ্রমণীর সংগ্রামে ওরা যেহেতু বলেছে স্কুল অফ কমিউনিজম, আমরাও বলেছি ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ ইসলাম। ইসলামের ভিত্তিতে ট্রেড ইউনিয়ন হবে। প্রিয় ভাইরা আমার, সিলেট মহানগরীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাছে আমরা আশা করব, এখানে পরিবহন শ্রমিক, টেম্পো শ্রমিক, সড়ক পরিবহন বলেন, হোটেল বলেন, দোকান কর্মচারী বলেন, ছোটখাটো সব শিল্পে আমরা যত ইউনিট করতে পারবো ততই শ্রমিকদের মাঝে ইসলামের দাওয়াত, কল্যাণ রাষ্ট্রের সংগ্রাম আমরা সংগঠিত করতে পারবো। সবাই আমরা রাজি আছি? আমার ভাইয়েরা, ইসলামী শ্রমনীতির দাওয়াত আমরা যখন দিই, এখন আমাদের ন্যূনতম মজুরি দাও, আমাদের নিয়োগ, আমাদের প্রভিডেন্ট ফান্ড, আমাদের গ্র্যাচুইটি, কারখানা বন্ধ হয়, চাকরির নিশ্চয়তা নাই। আল্লাহর নবীর আদর্শ শ্রমনীতি মানুষকে বোঝাতে হবে। মালিক যা খাবে পড়বে, শ্রমিকও তাই খাবে পড়বে। এত উত্তম শ্রমনীতি কোথাও পাওয়া যাবে? যাবে না। ঘাম শুকাবার আগে মজুরি দাও, সাধ্যের অনেক বোঝা দিও না। তোমার কারখানায় যে কাজ করবে, তোমার লভ্যাংশ থেকে তাকে তুমি বোনাস দাও। বেকার থাকলে ইসলামী কল্যাণ রাষ্ট্রের কর্তৃপক্ষের দায়িত্ব হলো যাদের হয় কাজ দেবে, না হলে সকলকে বেকার ভাতা দিতে হবে। ইসলামী কল্যাণ রাষ্ট্রে কোনো মানুষ না খেয়ে থাকবে না। অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের কান্না ইসলামী কল্যাণ রাষ্ট্রে থাকতে পারে না। তাই আমার ভাইরা, আমি আপনাদের কাছে আহ্বান জানাই, সর্ববৃহৎ এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রায় 1000-এর মতো এখন ট্রেড ইউনিয়ন বাংলাদেশে দ্রুত গতিতে শ্রমিক কল্যাণের বিকাশ ঘটছে। নতুন পরিবর্তিত সংগঠনের সরকারের শ্রম দপ্তরের গুরুত্বপূর্ণ জায়গায় এখন শ্রমিক কল্যাণ ফেডারেশন ভূমিকা রাখছে, আলহামদুলিল্লাহ। তাই ইসলামী শ্রমনীতির সংগ্রাম, ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের সংগ্রাম এক এবং অভিন্ন সংগ্রাম। আমি আপনাদের কাছে তাই আহ্বান জানাবো, আসুন আজকের এই সম্মেলনে যে নতুন কমিটি গঠিত হয়েছে, আমরা আমাদের অনেক শহীদের রক্তে রাঙানো বাংলাদেশে মানব রচিত শিরকি কুফরি কোন মতবাদ কায়েম হতে দেব না। আমাদের যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি, যে আল্লাহ ওহীর মাধ্যমে নির্ভুল জ্ঞানের উৎস যে কোরআন দিয়েছেন, তার ভিত্তিতে মানবতার কল্যাণের জন্য এটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ তার নিরাপদ এবং সম্মানজনক অধিকার ভোগ করবে। ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের মৌলিক অধিকার এরকম কল্যাণ রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে হবে। আসুন আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের এই প্রক্রিয়ায় আমরা সহযোগিতা করব। আগামী 25 সাল, আগামী 2025 সাল জাতীয় নির্বাচনের যে সম্ভাবনা দেখা দিয়েছে, এই নির্বাচনে ঘরে ঘরে আল্লাহর দ্বীনের পক্ষে মানুষকে জনমত গঠনের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন এই সিলেট অঞ্চলে ঐতিহাসিক ভূমিকা পালন করবে। সবাই কি রাজি আছেন? আগামী নির্বাচনে এই অঞ্চলে ইসলামী আন্দোলনের প্রার্থীদের যদি আমরা নির্বাচনে চলে যাই, ইনশাআল্লাহ আমরা নির্বাচনমুখী দল, নির্বাচনের প্রস্তুতি আছি, তাহলে কি আপনারা মাঠে ময়দানে আমাদের প্রার্থীদের বিজয়ী করতে রাজি আছেন? আপনাদের সকলের জন্য সেই শুভকামনা করে আজকের এই সম্মেলন সফল করার জন্য যারা অবদান রেখেছেন তাদের জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।